যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করার লক্ষ্যে আগামী সপ্তাহে আলোচনায় বসতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী একথা জানিয়েছেন। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিসাক ফুয়াংকেটকিও জানান, থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক কর্মকর্তারা 24 ডিসেম্বর বৈঠক করবেন। কোনো যুদ্ধবিরতি চুক্তি হতে গেলে এই বৈঠক হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তবে থাইল্যান্ডের এই বক্তব্যের বিষয়ে কম্বোডিয়া এখনও কোনো মন্তব্য করেনি। এর আগে সোমবার থাইল্যান্ড এবং কম্বোডিয়ার শীর্ষ কর্মকর্তারা মালয়েশিয়ায় বৈঠক করেন। এটি ছিল লড়াইয়ের পর তাদের প্রথম সামনাসামনি বৈঠক। এদিকে কুয়ালালামপুরে আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান বলেন, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত সংঘাত নিরসনে আসিয়ানকে প্রয়োজনীয় সব উদ্যোগ নিতে হবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক খসড়া প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীন 3টি সাইলো ফিল্ডে 100টিরও বেশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। পেন্টাগনের প্রতিবেদন অনুযায়ী চীন বর্তমানে বিশ্বের অন্য যে কোনো পারমাণবিক শক্তিধর দেশের তুলনায় দ্রুত গতিতে তার অস্ত্র ভান্ডার সম্প্রসারণ ও আধুনিকায়ন করছে। তবে এই ধরনের প্রতিবেদন চীনকে কলঙ্কিত ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার অপচেষ্টা বলে অভিহিত করেছে বেইজিং। প্রতিবেদনে উল্লেখ করা হয়, অস্ত্র নিয়ন্ত্রণ বা আরও বিস্তৃত আলোচনা নিয়ে বেইজিংয়ের কোনো আগ্রহ যুক্তরাষ্ট্র দেখতে পাচ্ছে না। প্রতিবেদনে বিশেষভাবে বলা হয়েছে, চীন মঙ্গোলিয়া সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থিত সাইলো ফিল্ডগুলোতে 100টিরও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। ইউক্রেনের ওডেসায় হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সম্প্রতি রাশিয়ার নতুন লক্ষ্যবস্তু হয়ে উঠেছে ওডেসা। ওডেসায় রাশিয়ার ব্যাপক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ কেন্দ্র। তাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বিপুল সংখ্যক মানুষ। এছাড়াও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বন্দর অবকাঠামো। সাগরে যুদ্ধযানগুলো যাতে ইউক্রেন ব্যবহার করতে না পারে, সেজন্যই ওডেসায় হামলা হচ্ছে বলে মন্তব্য করেন জেলেনস্কি। আর ওডেসায় পরিকল্পিত এবং ধারাবাহিক হামলা হচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের সহকারী প্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা। আর স্থানীয় গভর্নর জানিয়েছে, ওডেসায় সবশেষ রুশ হামলায় সরকারি স্থাপনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু ব্যক্তি মালিকানাধীন জাহাজও। রাশিয়ার রাজধানী মস্কোতে গাড়ি বোমা হামলায় ঘটনায় এক জেনারেল নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার মস্কোর দক্ষিণাঞ্চলে নিহত হন তিনি। রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, সোমবার সকালে একটি গাড়ির নিচে রাখা একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে লেফটেন্যান্ট জেনারেল ফানিল সার্ভারভ নিহত হন। কমিটি আরও জানিয়েছে, 56 বছর বয়সী সার্ভারভ সশস্ত্র বাহিনীর অপারেশনাল প্রশিক্ষণ বিভাগের প্রধান ছিলেন। তদন্তকারীরা জানিয়েছেন, তারা সন্দেহ করেছেন যে হামলার পেছনে ইউক্রেনের স্পেশাল সার্ভিসের হাত থাকতে পারে। তবে ইউক্রেনকে সন্দেহ করা হলেও কিয়েভ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়ায় শুরু হয়েছে সরকার বিরোধী বিক্ষোভ। সরকারের সীমাহীন দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ চলার সময় ফায়ার বোমা ছোড়ে বিক্ষোভকারীরা। এই সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিরাপত্তা বাড়ানো হলেও বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে জড়ায়নি পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, উন্নয়নের নামে অপ্রয়োজনীয় বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে সরকার, আর সেগুলোর কাজে বিশেষ কিছু প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়া হয়েছে। এছাড়াও এসব সেতু ও সড়ক নির্মাণের বিষয়ে সরকারের বক্তব্যকে অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা বলছেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, জনগণকে ভুল বুঝিয়ে লাখ লাখ ইউরো চুরি করেছে সরকার। ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন শহরে অভিযান চালিয়ে একটি আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া পূর্ব জেরুজালেম এ অভিযান স্টান গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়া হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের জনপ্রিয় রাষ্ট্রীয় রেডিও স্টেশন আর্মি রেডিও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিসভা। সোমবার এই সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট সরকার। আর্মি রেডিও ইসরায়েলের দুটি রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত সংবাদ মাধ্যমের একটি। অন্যটি হল পাবলিক ব্রডকাস্টার KAN। এর অধীনে একটি টেলিভিশন সংবাদ চ্যানেল, একাধিক রেডিও স্টেশন এবং জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে। দুটি মাধ্যমেই সম্পাদকীয়ভাবে স্বাধীন। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, সেনাবাহিনী পরিচালিত কোনো রেডিও স্টেশনের বেসামরিক শ্রোতাদের জন্য সম্প্রচার করা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের ক্ষেত্রে ব্যতিক্রম। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, তার ধারণা এই ব্যবস্থা উত্তর কোরিয়ায় আছে, হয়তো আরও কয়েকটি দেশে থাকতে পারে, তবে ইসরায়েল তাদের কাতারে থাকতে চায় না। নিজেদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো সমঝোতায় যেতে রাজি নয় ইরান। সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই।
তিনি জানান, ইরানের ভূখণ্ড রক্ষা ও বিদেশি হামলা আটকানোর জন্য ক্ষেপণাস্ত্র কর্মসূচি নকশা দেওয়া হয়েছে, তাই এ বিষয়ে কারোর সাথে কোনো আলোচনার সুযোগ নেই। সম্প্রতি ইরান নতুন করে ক্ষেপণাস্ত্রের মহড়া শুরু করেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে শঙ্কা প্রকাশ করেছে ইসরায়েল। তারা বলেছে, ইরান তাদের ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে, যা ইসরায়েলের জন্য ক্ষতিকর কারণ হতে পারে। তাই বিষয়টি নিয়ে আলোচনা করা প্রয়োজন। এর মধ্যেই নিজেদের ক্ষেপণাস্ত্র ইস্যুতে কঠোর অবস্থানের কথা জানালো তেহরান। সিরিয়ার আলেপ্পো শহরে সিরীয় সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এর মধ্যে সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। সোমবার শেইখান লারমোন গোলচত্বর এলাকায় এই সংঘর্ষে 11 জন আহত হন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, সংঘর্ষের সময় গোলাগুলির মধ্যে বহু পরিবার ও স্থানীয় শ্রমিক এলাকা ছেড়ে পালিয়ে যায়। সংঘর্ষের সময় ভারী মেশিনগান ও মর্টার শেলের ব্যবহার হয় এবং অনেক পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে জানা গেছে। সিরিয়ান সিভিল ডিফেন্সের মতে, এসডিএফ এর গুলিতে তাদের 2 জন উদ্ধারকর্মী আহত হন। পাশাপাশি শেইখান গোল চত্বরে এসডিএফ এর গুলিতে আহত হন 2 শিশু। এসডিএফকে বিশ্বাসঘাতক বলে উল্লেখ করে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিরিয়ার 2 জন নিরাপত্তা সদস্য আহত হন, যাদের মধ্যে একজন সেনা সদস্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বছর অভিবাসন দমন আরও কঠোর করতে চলেছেন। 2026 সালের জন্য নতুন $1 বিলিয়ন বরাদ্দ দিয়ে কর্মস্থলে অভিযান ব্যাপকভাবে বাড়ানো, নতুন আটক কেন্দ্র স্থাপন এবং হাজার হাজার এজেন্ট নিয়োগের পরিকল্পনা করেছেন। তবে আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে এই নীতির বিরোধিতা বাড়ছে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি কঠোর করার পর থেকেই দেশটিতে চলছে ব্যাপক ধরপাকড়। অবৈধ অভিবাসীদের ধরতে ইতিমধ্যেই বড় শহরগুলোতে অভিবাসন এজেন্ট আইসির উপস্থিতি বেড়েছে বহু গুণে। এসব শহরে আবাসিক এলাকায় অভিযান চালানো হয়েছে এবং বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ফেডারেল এজেন্টরা কিছু বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালালেও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ খামার, কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো এড়িয়ে গেছে। এসব প্রতিষ্ঠানে বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীদের কাজ করা সাধারণ ঘটনা। মিয়ামি শহরে বড় অভিবাসী জনসংখ্যার জন্য ট্রাম্পের দমন নীতি সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে। গত সপ্তাহে প্রায় 3 দশক পরে শহরটির প্রথম ডেমোক্র্যাট মেয়র নির্বাচিত হয়েছে। নবনির্বাচিত মেয়র বলেছেন, এটি আংশিকভাবে প্রেসিডেন্টের নীতির প্রতিক্রিয়া। স্থানীয় নির্বাচন ও জরিপে আক্রমণাত্মক অভিবাসন কৌশল নিয়ে ভোটারদের উদ্বেগ বাড়ছে। জনগণের অস্বস্তি বাড়ছে মুখোশধারী ফেডারেল এজেন্টদের আক্রমণাত্মক কৌশল নিয়ে, যেমন আবাসিক এলাকায় টিয়ার গ্যাস ব্যবহার এবং মার্কিন নাগরিকদের আটক। ট্রাম্পের অভিবাসন নীতির সামগ্রিক অনুমোদনের হার মার্চে 50% থেকে ডিসেম্বরের মাঝামাঝি 41% নেমেছে। জোরদার অভিযানের পাশাপাশি ট্রাম্প লাখ লাখ হাইতিয়ান, ভেনিজুয়েলান ও আফগান অভিবাসীর অস্থায়ী বৈধ মর্যাদা কেড়ে নিয়েছে, যা নির্বাসনযোগ্য ব্যক্তির সংখ্যা বাড়িয়েছে। প্রেসিডেন্ট প্রতি বছর 10 লাখ অভিবাসী নির্বাসনের প্রতিশ্রুতি দিলেও এবছর সম্ভবত তা পূরণ হবে না। জানুয়ারিতে তার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 6,22,000 অভিবাসীকে নির্বাসন করা হয়েছে। সরকারি তথ্য বলছে, জনসম্মুখে অপরাধীদের ওপর জোর দেয়া সত্ত্বেও ট্রাম্প প্রশাসন আগের প্রশাসনগুলোর চেয়ে বেশি সংখ্যক এমন ব্যক্তিকে গ্রেফতার করেছে যাদের অভিবাসন লঙ্ঘন ছাড়া অন্য কোনো অপরাধের রেকর্ড নেই। নভেম্বরের শেষে আইসি কর্তৃক গ্রেফতার ও আটক প্রায় 54,000 ব্যক্তির মধ্যে 41%-এরই অভিবাসন লঙ্ঘন ছাড়া কোনো অপরাধের রেকর্ড ছিল না। জানুয়ারির প্রথম সপ্তাহগুলোতে এই হার ছিল মাত্র 6%। ট্রাম্প প্রশাসন বৈধ অভিবাসীদেরও টার্গেট করেছে। এজেন্টরা মার্কিন নাগরিকদের স্ত্রীদের গ্রিন কার্ড সাক্ষাৎকারে গ্রেপ্তার করেছে, কিছু দেশের ব্যক্তিদের নাগরিক হওয়ার মুহূর্তে আটক করেছে এবং হাজার হাজার স্টুডেন্ট ভিসা বাতিল করেছে। সৃষ্টি ঘটক, 71। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওয়েবসাইটে অ্যাবস্টেইন ফয়েলের প্রকাশিত বেশ কয়েকটি ছবি সরিয়ে ফেলা হয়েছে। এগুলোর একটিতে ছিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সমালোচনার মুখে ছবিটি প্রকাশ করা হয়েছে, তবে কোনো ব্যাখ্যা ছাড়া এভাবে ছবি সরিয়ে ফেলা নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। বিস্তারিত ওরিসুল ইসলামের প্রতিবেদনে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের তদন্তের নথির কিছু অংশ প্রকাশ করা হয় মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে, কিন্তু প্রকাশের একদিনের মধ্যে কোনো ব্যাখ্যা ছাড়াই অন্তত 13টি ছবি সরিয়ে ফেলা হয়। এই ছবিগুলোর মধ্যে একটি ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, যা নিয়ে চলছে তীব্র সমালোচনা। যদিও সমালোচনার মুখে ছবিটি আবার প্রকাশ করা হয়েছে, কিন্তু অন্যগুলো ফেরানো হয়নি এখনো।
মামলার নথি থেকে জানা যায় কেবল ট্রাম্প নয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সহ আরও অনেকের নাম আছে এই তালিকায়, যাদের ছবিও প্রকাশ পেয়েছে এরই মধ্যে। হাউস ওভারসাইট কমিটির ডেমোক্র্যাট সদস্যরা বলছেন বিষয়টি সন্দেহজনক। তাদের মতে কিছু ধামাচাপা দিতেই ট্রাম্পের ছবিটি সরানো হয়েছিল। তবে মার্কিন বিচার বিভাগ জানিয়েছে ভুক্তভোগীদের সুরক্ষার স্বার্থেই কয়েকটি ফাইল সাময়িকভাবে সরানো হয়। বহুল আলোচিত জেফ্রি অ্যাপস্টেইন একজন যৌন অপরাধী। তার বিরুদ্ধে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের যৌনকর্মের প্ররোচনার অভিযোগ ছিল। এমনকি কম বয়সী মেয়েদের একটি নেটওয়ার্ক চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি বিচারের অপেক্ষায় থাকাকালীন কারাগারে মারা যান, যা সরকারি তদন্তে আত্মহত্যা বলে ঘোষণা করা হয়। গত নভেম্বরে জেফ্রি অ্যাপস্টেইনের তদন্তের সব ফাইল প্রকাশের বিষয়ে সম্মতি দেয় মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ। ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের পর মার্কিন বিচার বিভাগ এসব নথিপত্র প্রকাশ করে। অরিসুল ইসলাম, ৭১। গ্রিনল্যান্ডের জন্য বিশেষ দূত হিসেবে জেফ ল্যান্ড্রিকে নিয়োগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই পদক্ষেপে ডেনমার্কের সঙ্গে নতুন করে বিরোধ সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় রবিবার বিশেষ দূত হিসেবে লুইজিয়ানা রাজ্যের রিপাবলিকানি গভর্নরের নাম ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। এর প্রতিক্রিয়া ল্যান্ড্রি এক্সে এক পোস্টে লেখেন, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার লক্ষ্য নিয়ে কাজ করবেন তিনি। তবে ট্রাম্পের এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়েছে ডেনমার্ক। এরই মধ্যে কোপেনহেগেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করার কথা জানিয়েছে তারা। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতা নেওয়ার পর থেকেই গ্রিনল্যান্ড দ্বীপটি কিনে নেওয়ার ইচ্ছা প্রকাশ করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে গ্রিনল্যান্ড ও ডেনমার্ক বরাবরই এর বিরোধিতা করে আসছে। নাইজেরিয়ার মধ্যবর্তী নাইজার প্রদেশের একটি ক্যাথলিক বোর্ডিং স্কুল থেকে অপহৃত ১৩০ জন স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। নাইজেরিয়ার সরকার এই শিশুদের মুক্ত করে আনার ঘটনাকে বিজয়ের ও স্বস্তির মুহূর্ত বলে বর্ণনা করেছে। কর্তৃপক্ষ নিশ্চিত করে বলেছে ১৩০ শিশু ও কর্মী সবাইকে মুক্ত করা হয়েছে। তারা বলেছে আর কোনো শিক্ষার্থী অপহরণকারীদের হাতে বন্দী নেই। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুখপাত্র বায়ো ওনানুগা বলেন, এখন পর্যন্ত মুক্ত হওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৩৫। এ ঘটনায় ঠিক কতজনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল এবং কতজন এখনও বন্দী রয়েছে তা স্পষ্ট করা হয়নি। সরকার কিভাবে বাকি শিশুদের মুক্তি নিশ্চিত করেছে বা কোনো মুক্তিপণ দিতে হয়েছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। সর্বশেষ মুক্তি পাওয়া শিক্ষার্থীদের সোমবার নাইজার প্রদেশের রাজধানী মিন্নায় নিয়ে যাওয়া হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর নিয়ে, বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।